হ্যাঁ, যেমন এইমলেস মানে আমি বলতে গেলে মানে এরকম গাইড করার মতো তো কেউ ছিল না, মধ্যবিত্ত পরিবারের ছেলে। তো যেরকম আমার স্বপ্ন, বর্ধির স্বপ্ন ছিল ইউনিফর্ম চাই আমার। তো আজকে যদি আমাকে মানে সঠিক সময় কেউ গাইড করতে পারতো, তাহলে আমি 10th এর পরে এনডিএ জয়েন করে নিতাম। আর একটা আছে স্ট্যাটিক জিকের বই, এই দুটা বই পড়লে মানে অনেক কিছু কভার হয়ে যাবে, অনেক কিছু 80% এখান থেকে কভার হয়ে যাবে জিকে। এই চাকরির দিক দিয়ে ধরে নেব, আমি বর্তমান জেনারেশনে আমি আমার গ্রামের প্রথম সরকারি চাকরিতে মানে নিয়োগ হয়েছে আমার। আর ওইটাও ডিফেন্সের মধ্যে। তো আমার এইটাই টার্গেট, আমার বর্তমানে আমার বন্ধুরা যারা গ্রামে আছে তাদেরকে আমি মোটিভেট করি, তাদেরকে গাইড করি, এখনো করছি যে তুই কর, তুই পারবি। মজবুত নির্মাণের জন্য চান সেরা মানের ব্লক আর ইট। কালাইনে আপনার বিশ্বস্ত ঠিকানা ম্যাট্রিক্স ব্লক এন্ড ব্রিক ইন্ডাস্ট্রি। আমরা প্রস্তুত করি কংক্রিট পেপার ব্লক, ব্রিক্স, কালার ব্লক এবং পার্কিং টাইলস। উন্নত মান, টেকসই আর শক্তি, আকর্ষণীয় ডিজাইনের নিশ্চয়তা সহ বাড়ি, অফিস, মার্কেট কমপ্লেক্স কিংবা পার্কিং এরিয়ার জন্য আজও বেছে নিন নির্ভরযোগ্য সমাধান। আমাদের ঠিকানা লক্ষ্মীপুর পার্ট 2, জেবি রোড, কালাই, কাছাড়। যোগাযোগ করুন 9181221621। ম্যাট্রিক্স ব্লক এন্ড ব্রিক ইন্ডাস্ট্রি, গুণমানে আমাদের পরিচয়। নমস্কার, বাতায়ন ডিজিটালে আমি পৃথ্বীরাজ চক্রবর্তী স্বাগত জানাই। প্রত্যেকেরই জীবনে অনেক ঘাত প্রতিঘাত থাকে এবং সেই ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে এগিয়ে গিয়ে কাছাড়ের বিহারার রূপক চক্রবর্তী একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে এসএসবি তে নিয়োগ পায়, এসএসসি জিডির আওতাধীন পরীক্ষায় পাশ করে এবং গোটা আসামের 100 এর মধ্যে একজন এবং বরাক উপত্যকা ভিত্তিক যদি দেখা যায় 10 এর মধ্যে একজন। এখন আপনাদের মনে নিশ্চয়ই জাগবে প্রশ্ন, কিভাবে? এই সব বিষয়ে আমরা কথা বলবো আজ। রূপক চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। রূপকের থেকে জানবো জীবনের এই যে ঘাত প্রতিঘাত অতিক্রম করে কিভাবে সফলতা অর্জন, এবং মধ্যবিত্ত বললেই সাধারণত আমরা জীবনে অনেক ঘাত প্রতিঘাতের শিকার হতে হয়, সেই সব বিষয়ে আমরা জানবো। এবং আজকের এই ভিডিওটি যুব প্রজন্মের জন্য অনেক অনুপ্রেরণামূলক হবে বলে আমি মনে করি। রূপককে স্বাগত জানাই বাতায়ন ডিজিটালে প্রথমত। ধন্যবাদ বাতায়ন ডিজিটাল চ্যানেলকে, এবং নমস্কার সবাইকে। যেরকম দাদা বলেছেন, আমার নাম রূপক চক্রবর্তী, কাছাড় জেলার বিহারা ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা আমি। আর এবার ইদানিং কয়েকদিন আগেই যেটা এসএসসি জিডি 2025-এর পরীক্ষার রেজাল্ট এসেছিল আমাদের 15 জানুয়ারি 2026-এ। তো তখনই আমার সিলেকশন হয় এসএসবি তে, এবং এটা মানে গর্বের কথা আমার জন্য আর আমার গ্রামের, আমার জেলার সকলের জন্য যে আসাম রাজ্যের মধ্যে টপ 100-এ আমার র্যাঙ্ক আছে এবং বরাকভ্যালিতে টপ 10-এর মধ্যে আমার র্যাঙ্ক আছে। এখন যেটা দাদা বলেছেন যে অনেকের প্রশ্ন হতে পারে যে র্যাঙ্কটা তুমি কিভাবে জানতে পারলে। তো এসএসসি অফিসিয়াল ভাবে র্যাঙ্ক অ্যানাউন্স করে বাস অল ইন্ডিয়া র্যাঙ্ক যেটা, কিন্তু আসামের বা বরাকভ্যালি যদি আমি বলি তাহলে এটা এক রকমের হবে সেলফ অ্যানালিসিস। 2 নম্বর যদি কথা বলি, আমাদের মানে ক্যান্ডিডেটসের মধ্যেই একটা গুগল ফর্ম রয়েছিল, যে গুগল ফর্মে মানে এটা যত আসামের ক্যান্ডিডেটস আছে বেশিরভাগ মানুষ এই গুগল ফর্মটা ভরেছিল নিজের নাম, ঠিকানা, নিজের মার্কস অনুযায়ী। তো ওইটার যে লিস্টটা যেটা আমরা ডাটা পেয়েছি, ওই ডাটাতে আমি হিসাব করে দেখেছি যে কার কার মার্কস কতটুকু। ওইখানে আমি দেখেছি যে আমার মার্কসের উপরে এত কয়েকজন মানুষ নেই, খুবই কম মানুষ। তাই আমি এক্সাক্ট তো নাম্বার জানি না, কিন্তু এতটুকু আমি জেনে গিয়েছিলাম যে টপ 100-এর মধ্যে আমি কোনো না কোনো নাম্বারে আছি আসামে, এবং বরাকভ্যালির মধ্যে টপ 10-এ আছি। আর আরেকটা কথা যদি বলি যে এসএসবি তে আমার সিলেকশন হয়েছে, তো এসএসবি তে তাদেরই সিলেকশন হয় মানে যাদের মার্কসটা একটু বেশি থাকে, হাই থাকে। যত হাই মার্কস মানে মানুষ আছে তাদের এসএসবি তে এই জন্য সিলেকশন হয়। যেমন আমাদের বরাকভ্যালি থেকে টোটাল মানে আমি নিয়ে বরাকভ্যালি থেকে 10 জন এসএসবি আছে এবার। এবং আসামের মধ্যে যদি এসএসবির কথাই খালি বলি, আসামের মধ্যে 100 জন এসএসবি নেই মনে হয়, আমি যতটুকু জানতে পেরেছি 76 77 এরকম। মানে যতটা ভ্যাকেন্সি ছিল এসএসবির আসামের মধ্যে, এই ভ্যাকেন্সি গুলো টোটাল ফিল আপ হয়নি, মানে খালি রয়ে গেছে মানুষের মার্কসের জন্য।
এবং এবার যেটা এসএসসি জিডির যে এক্সামটা, এসএসসি জিডি 2025 এক্সাম অনেক টাফ হয়েছে, সাথে ফিজিক্যালও টাফ হয়েছে, মেডিকেলও স্ট্রিক্টলি হয়েছে। তো অল ওভার সবকিছু সিলেকশন প্রসেসটা হার্ড হয়েছিল এবার, তো মানুষের মার্কসও অনেক কম রয়ে গিয়েছিল। এটাই। রূপক, আমরা এই সব বিষয়ে যাওয়ার আগে আমরা জানতে চাইবো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? হ্যাঁ। রূপক চক্রবর্তী ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এবং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি বলা যায়। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি বলতে যাই তাহলে আমি মানে খুবই সাধারণ পরিবারেরই একটি ছেলে। মা আমার হাউস ওয়াইফ, বাবা ক্যাটারিং এর বিজনেস করে, যেরকম যে কোনো ধরনের ফাংশন, বিয়া, শ্রাদ্ধ, অন্নপ্রাশন এগুলোতে রান্না বাড়ার পরিবেশনের কন্ট্যাক্ট নেওয়া, এগুলোই আমার বাবার মানে বিজনেস যেটা। আর এইভাবেই মধ্যবিত্ত একটি ছেলে। ছোট মোটো গ্রাম থেকে উঠে এসেছি। আর যদি এডুকেশনের কথা বলি, 10th আমি আমার বিহারা দেশবন্ধু বিদ্যানিকেতন থেকে 10th করেছি। হায়ার সেকেন্ডারি আমি যুধিষ্ঠির শাহ হায়ার সেকেন্ডারি স্কুল বিহারা এখান থেকে করেছি। এবং 2025 আমার গ্রাজুয়েশন কমপ্লিট হলো। তো গ্রাজুয়েশন আমি কাছাড় কলেজ শিলচর থেকে করেছি। এটাই আমার। আর এই তো গতবার গ্রাজুয়েশন 2025 কমপ্লিট হয়ে তার সাথে সাথে আমি আমার এসএসসি প্রিপারেশন চালিয়ে গিয়েছিলাম। 2022 থেকে আমি আমার প্রিপারেশন শুরু করেছিলাম এসএসসির জন্য। তো গ্রাজুয়েশনে এত মন দিতে পারিনি, কারণ এসএসসি তে বেশিরভাগ মনটা ছিল, মন এটাই ছিল যে মানে দেশের জন্য কিছু করব, দেশের জন্য দেশের সেবা করার খুব ইচ্ছে ছিল, তাই এই লাইনে এসে গিয়েছি এসএসসির থ্রুতে। আর 3 বছর, তিন বছরও বলবো না, 3.5 থেকে 4 বছরের মানে পরিশ্রমের পর হারতে হারতে তারপরে এই এসএসবি তে সিলেকশনটা হলো। কিন্তু প্রশ্ন এখানে হচ্ছে রূপক, রূপক প্রত্যেকেরই কিন্তু ছাত্র জীবনে কিছু লক্ষ্য থাকে। হুম হুম। সেই ছাত্র জীবনে লক্ষ্য কি ছিল? আজকের দিনে রূপক চক্রবর্তী এসএসবি হ্যাঁ, হ্যাঁ। যেহেতু সিলেকশন হয়ে গেছে, জয়েনিং হ্যাঁ, তো হ্যাঁ, নিশ্চয়ই হবে। হ্যাঁ হ্যাঁ তো ছাত্র জীবনে কি ছিল এবং আজকের দিন যে এসএসবি, হ্যাঁ। তার মধ্যে কোনো সামঞ্জস্য বা ছাত্র জীবনে কি স্বপ্ন ছিল যে এসএসবি তে যাওয়ার, না অন্য কিছুতে, না না অ্যাকচুয়ালি, লাইফে কোনো ইউটার্ন মেরেছে? না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমি 12th এর পরে আমার মানে হায়ার সেকেন্ডারি পরে মানে অনেক বড় হয়েই মানে এই গোলটা আমি মানে বেছে নিয়েছি। অ্যাকচুয়ালি ছোট থাকতে অনেকের অনেক স্বপ্ন থাকে, কেউ সায়েন্টিস্ট হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। সেটাই। চেঞ্জ হয় মানুষের স্বপ্ন ছোট থাকতে তো আমরা বুঝি না, চেঞ্জ হয়। মেইন যে আমরা গোলটা আসে মেট্রিকের পরে, যেটা আমরা ভাবি ওইটাই অ্যাকচুয়ালি আমরা গোল হয়। তাহলে মেট্রিকের পরে আমার মাথায় কোনো কিছু আসেনি, একটাই টার্গেট ছিল মেট্রিকটা ভালো করে দেই, হায়ার সেকেন্ডারিটা ভালো করে দিই, তারপরে দেখা যাবে যা হওয়ার। হায়ার সেকেন্ডারিটা দেওয়ার পরে আমি দেখলাম যে মানে আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে কি আমি করতে পারবো কি না। আর আমার মানে ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন এত ভালো নয় যে বাবা আমাকে ডক্টর বানিয়ে নেবে, ইঞ্জিনিয়ার বানাবে, আর খুব সময়েরও দরকার, এত সময় আমি পারবো না। তাই আমি মানে এই এসএসসিটাই বেছে নিয়েছি। দেখেছি যে এখানে আমার কোয়ালিফিকেশন অনুযায়ী আমার জায়গা হবে, কিন্তু কথা একটাই যে আমার মানে পরিশ্রম অনেক করতে হবে। তো এই মানে 12th দেওয়ার পরে এই মানে এই ফিল্ডটাই বেছে নিয়েছি আমি। রূপক, যেহেতু তুমি বলেছো যে ছাত্র জীবনে আমরা ছোট থাকি এবং কিছু মানে ফাইনাল ডিসিশন বা কি আমাদের এইম নেব হ্যাঁ, বা হ্যাঁ। সঠিক মানে বলতে গেলে এমলেস এডুকেশন, ঠিক আছে? হ্যাঁ। যদি এমলেস এডুকেশন যদি নিয়ে মানে থাকে মানে পড়াশোনা যদি এইম থাকে না যে আমি এই হব বা এই নিয়ে পড়াশোনা করব, এটার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? অনেক অনেক যেরকম আমি যেহেতু তুমি বলেছো মধ্যবিত্ত পরিবারে, ঠিক হুম আছে, হুম হুম। এবং বলেছো যে ছোটবেলায় পড়াশোনা করেছি বা তেমন কোনো কিছু এইম ছিল না, এইমটা ধরে নাও 12th এর পর, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে? তো এই যে ছোটবেলা থেকে যদি এইমলেস এডুকেশন পড়াশোনা যদি থাকে, হুম হুম। এটা পরবর্তীকালীন কি কি সুবিধার সম্মুখীন হতে পারে? হ্যাঁ, যেমন এইমলেস মানে আমি বলতে গেলে মানে এরকম গাইড করার মতো তো কেউ ছিল না, মধ্যবিত্ত পরিবারের ছেলে। হুম। যেরকম আমার স্বপ্ন, বর্ধির স্বপ্ন ছিল, ইউনিফর্ম চাই আমার। তো আজকে যদি আমাকে মানে সঠিক সময় কেউ গাইড করতে পারতো, তাহলে আমি 10th এর পরে এনডিএ জয়েন করে নিতাম। আচ্ছা। এনডিএ তে বয়স লাগে 17.5 থেকে মাত্র 19 বছরের আশপাশ। হুম। তো আমি এটা বুঝতে বুঝতে কি করব কি না এটা বুঝতে বুঝতে আমার এই সময়টা পেরিয়ে গেল। হুম। তারপরে 12th এর পরে রেজাল্ট আসার আগে আমি মানে সুনিশ্চিত করলাম যে না, আমার খুব জলদি যা করার করতে হবে। আরো জেনারেল কাস্টের তো বয়স খুব কম থাকে সরকারি চাকরিতে। তো আপনাদের মানে এটাই বলবো যে মানে এইম যদি না থাকে বা গাইডেন্স যদি এটা সঠিকভাবে না পাওয়া যায়, তাহলে খুব মানে দেরি হয়ে যায়, যে কোনো কিছু করতেই খুব দেরি হয়। তো মানে নিজের যেই মানে লক্ষ্য, তুমি ডিফেন্সে যাবে বা সিভিল সার্ভেন্ট বলবে, যাই করো না কেন, আমি এটুকু বলবো মানে সবাইকে, মানে যুব সমাজকে যারা মানে আমার ছোট ভাই বোন আছো, 10th মেট্রিকটা খুব ভালো মন দিয়ে দাও। আমার লক্ষ্য এটাই ছিল। তখন আমার কোনো সুনিশ্চিত ছিল না, আমার একটাই ছিল 10th আমি ভালো পার্সেন্টেজে পাস করবো। এটাই তোমাদেরও যেন লক্ষ্য থাকে। তোমার রেজাল্ট কেমন ছিল 10-এ? 10 আমার ফার্স্ট ডিভিশন ছিল, পার্সেন্টেজ যদিও কম, 63% ছিল। আর লেটার আমার কোনো কিছু ছিল না, বাস ফার্স্ট ডিভিশন ছিল। তো 10th আমরা যেরকমই করে হোক মানে ভালো করে পাস করার পরে তারপরে মানে আমরা মানে নিজের ফিল্ড চুজ করে নিতে হবে, কারণ তখন আমাদের আর্টস, কমার্স, সায়েন্স ওইগুলোই মানে তখন আমরা যা চুজ করবো ওইটা দিয়ে আমাদের লাইফ বনবে। তো
তখনই 10th-এর সাথে সাথে আমাদের ভেবে নিতে হবে যে কি করতে হবে কি না, কিভাবে আমরা কোন রাস্তায় যাব। এটাই। তারপর হচ্ছে উম, এই যে এসএসবি তে বর্তমান যেটা সিলেকশন তোমার, যেটা হুম, অ্যাচিভমেন্টও বলা যায়, হুম, ঠিক হুম, আছে, এটা তোমার ফার্স্ট প্রিপারেশন না ফার্স্ট অ্যাটেম্প্ট, এই বিষয়ে কি বলবে? হুম, না, অনেকে কিন্তু দেখা যায় হ্যাঁ, 2 বার 3 বার অ্যাটেম্প্টের পরে পায়, ঠিক আছে, সাকসেস। তুমি কি বলবো তোমার বিষয়ে? যদি সত্যি কথা বলি তাহলে 100 জনের মধ্যে, প্রত্যেক 100-র মধ্যে হয়তো 10 জন বা 5-10 জনই প্রথম অ্যাটেম্পটে পেয়ে যায়। হ্যাঁ, আমি এটাই বলবো। তখন মানে তার মেহনতের সাথে সাথে মানে যেটা নসিব আমরা বলি, ভাগ্যেরও জোর থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ সরকারি চাকরিতে যদি সিলেকশন হয়, যে কোনো ধরনের সরকারি চাকরি হোক, এখানে মানুষের মানে অনেক হার তো হয়, ঠিক আছে, অনেক মানে চেষ্টার পরে গিয়ে হয়। তো আমিও যদি বলি আমার এসএসসি জিডিতে থার্ড অ্যাটেম্পটে হয়েছে সিলেকশন। হুম। ফার্স্ট আমি দিয়েছিলাম 2022-23-এর এসএসসি জিডি ভর্তি। আমার তখন একটু মেডিকেলে মানে পয়েন্ট ছিল। তারপরে এইটা আমি ঠিক করালাম, ঠিক করিয়ে গতবার 2024 যেটা এসএসসি জিডি ছিল ওইখানে আমি দিয়ে রিটেন ফিজিক্যাল মেডিকেল সবকিছু ক্লিয়ার করে ফাইনাল মিনিট আউট হয়ে গিয়েছিলাম 0.8 মার্কের জন্য। তখন আমার মানে মনটা এতটুকু ভেঙে গিয়েছিল, মানে সবাই আমার গ্রামের সবাই জানতো আমার বিহারা যে রূপকের এবার চাকরি হবেই। হুম। কিন্তু ওই জায়গাতে গিয়ে যখন পড়ে গিয়েছিলাম মানে একটুকের জন্য, তখন মানে একবার মনে হয়েছিল বাদ দিই, আমার জন্য এই জিনিসটা নাই হয়তো, হ্যাঁ বেকার আমি সময়টা দিচ্ছি। কিন্তু ওই দিন মানে আমি আবার মানে নিজেকে একটু মোটিভেট করে মা বাবার মুখের দিকে তাকিয়ে আবার উঠে দাঁড়িয়েছিলাম, আবার মানে সেম প্রসেসটা শুরু করেছিলাম সাহস নিয়ে। মানে তাই এবার মানে আমি গতবার থেকে অনেক বেটার হয়ে মানে বেটার পোস্ট পেয়েছি এসএসবি। গতবার হলে আমার বিএসএফ হতো, কিন্তু এবার আমি আমার মানে নিজের চয়েস মতো যা যা যেই ফোর্স আমার ভালো লাগে, ফার্স্ট প্রেফারেন্স ছিল এসএসবি, এটাই পেয়েছি। তো মানে এসএসবি কেন ভালো লাগে? এসএসবি ভালো লাগে কারণ এসএসবি তে মানে প্রত্যেক ফোর্স থেকে সবচেয়ে কম ডিউটি এসএসবি তে, প্রথম কথা। হুম। 2 নম্বর, ভারতের মধ্যে খুব ইন ডিমান্ড একটা ফোর্স, যেখানে যাওয়ার জন্য সবাই মানে খুব উৎসুকতা থাকে সবার মধ্যে যে এসএসবি তে যাবো আমি। হুম। আর এসএসবি তে মানে সবার সিলেকশন হয় না কারণ ভ্যাকেন্সি অনেক কম থাকে, হুম। মার্কস অনেক হাই লাগে, কাট অফ অনেক বেশি যায় এসএসবি তে। হুম। ফ্যাসিলিটির কথা যদি বলি, ফ্যামিলি কোয়ার্টার অ্যাভেলেবেল হবে, একটা ভালো স্যালারি হাতে আয়, তার সাথে সাথে রিস্ক যদি বলি, আমি পরিবারে এক সন্তান, রিস্কের দিকেও যদি বলি তাহলে রিস্কও অনেক কমই হয়, ঠিক আছে। আর তার সাথে সাথে তো সবকিছু বললামই, একটা ভালো পরিবেশে থাকা হয়, যেই জায়গাতে আমাদের পোস্টিং হয়, এসএসবির পোস্টিং যেই জায়গাগুলোতে হয় এগুলো খুব মানে ঠান্ডা অঞ্চল থাকে, যেমন দার্জিলিং, তারপরে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীরেও ব্যাটালিয়ন আছে এসএসবির, তো এগুলো দিকে তো মানে সব দিকেই মানে ভালো লাগে। আর যেই এসএসবির ইউনিফর্মটা মানে এটা আলাদাই, মানে নিজের মন প্রাণ সবসময় মানে আঁকড়ে নেয় এসএসবি ইউনিফর্ম। মানে এটাই, সব ফোর্স ভালো, সবের মানে নিজেদের একটা ওপিনিয়ন থাকে, নিজেদের একটা চয়েস থাকে। যাদের এটা পছন্দ। হ্যাঁ, যার যার এটা পছন্দ। আচ্ছা, অ্যাটেম্পটের বিষয়ে জানলাম, প্রিপারেশন যদি বলা হয়, ঠিক আছে, হ্যাঁ, আহ, আজকে তোমার তো তুমি পেয়ে গেছো, হ্যাঁ, হ্যাঁ, তোমার পাওয়াটা কিভাবে হলো? নিশ্চয়ই একটা প্রিপারেশন ছিল হ্যাঁ, সেখানে, হ্যাঁ, 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 কোচিং হোক বা হ্যাঁ, পড়াশোনা হোক, কিভাবে, বা হ্যাঁ। যারা ভবিষ্যতে যারা যুব সমাজ বা যুব প্রজন্ম যারা আছে, যারা ভাবছে আজকের দিনে, ধরে নাও আজকে এই প্ল্যাটফর্ম থেকে তোমাকে আরো অনেকে দেখতে পাবে, হুম, চিনতে হুম, পারবে, ঠিক হুম, আছে, হুম, হুম। মনে তোমার থেকে উৎসাহ পেলো, ঠিক আছে, ইন্সপিরেশন হ্যাঁ, হ্যাঁ। পেয়ে যদি বলে না আমরাও যাব, ঠিক আছে, বা অনেকে এসএসবি বিষয়ে যদি এত কিছু জানতেও না পারে যতটুকু আজকে তুমি বলছিলে, ঠিক আছে, আহ, তাহলে তুমি কি বলবে? প্রিপারেশন যদি নিতে হয় কিভাবে নিতে হবে, প্রিপারেশন নিতে গেলে তো দুরকম বা আমার প্রিপারেশন। কেমন পড়াশোনা করতে হবে? আচ্ছা, প্রিপারেশন নিতে গেলে দুরকম, একটা অফলাইন কোচিং ইনস্টিটিউট থাকে, অনলাইনেও থাকে। তো যারা অফলাইন এফোর্ড করতে পারবে করবে। আমি মানে পরিবারের যেই ফাইন্যান্সিয়াল কন্ডিশন ছিল, এফোর্ড করতে পেরেছিলাম না, তাই আমি অনলাইন বেচই করেছিলাম। অনলাইন থেকেই আমি যা পড়াশোনা করেছিলাম। আর তার সাথে সাথে মানে সেলফ স্টাডি যেটা আমরা বলি, এটা অনেক গুরুত্বপূর্ণ, সেলফ স্টাডিটা। অনলাইন ক্লাস যেগুলো আপনারা করবে, মানে চাহে মানে শুধু এসএসবি কেন, যে কোনো ধরনের আপনাদের গোল থাক, এপিএসসি হোক, এসএসসি হোক, যে ইউপিএসসি হোক, যে কোনো আপনারা যাই বলতে চান না কেন, আগে প্রথম আপনারা তো আগে দেখে নেবেন যে মানে এটার মধ্যে কি কি সিলেবাস আছে। সিলেবাস অ্যাকর্ডিং আপনারা নিজেদের একটা রোড ম্যাপ বানাবেন যে হ্যাঁ আমার এটা এটা করতে লাগবো। তারপরে আপনারা নিজের টাইম টেবিল একটা বানিয়ে নেবেন। তার সাথে সাথে আপনারা অনেক অ্যানালিসিস করে, নিজেদের অ্যানালিসিস করে একটা ভালো ব্যাচ, যারা মানে অফলাইনে পড়তে পারবে অফলাইনে পড়বে, না হলে অনলাইনে অনেক ব্যাচ অ্যাভেলেবেল আছে বর্তমানে, আমাদের অনলাইনে খুব ভালো ভালো আছে। তো আপনারা ব্যাচ নেবেন, ব্যাচ নিয়ে ওই টাইম টেবিল অনুসারে আপনারা পড়া শুরু করে দেবেন। আর তার সাথে সাথে মানে নিজের মানে অটোমেটিক এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কি এখন আমার পড়তে হবে কি না। মেন কথা যে মানে স্টার্টিংটা করতে অনেক প্রবলেম হয়ে যায়, যে কোথা থেকে আমরা শুরু করব। তো শুরু এটা থেকেই, তুমি যা বলতে চাও আগে তার বিষয়ে ইউটিউব বা অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, সার্চ করো, রিসার্চ করো, এটা কি, এটা জব প্রোফাইল কিরকম, কোথা থেকে আমরা প্রিপারেশন করতে পারবো। আমিও সেম এটাই করেছিলাম। তো এইভাবে নিজে নিজে মানে আস্তে আস্তে অনেক বোঝা যাবে।
আহ, বইয়ের কথা যদি বলা হয়, ঠিক আছে, হ্যাঁ। কোচিং যেটা অফলাইনের কথা আসলে, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। যদি মনে করো কেউ সেলফ স্টাডি করবে, হুম, হুম। ঠিক আছে, কোন কোন বই বা কার লেখা বই কোথা থেকে নিলে? আচ্ছা, আমি এসএসসি জিডির জন্যই বলবো। এসএসসি হোক বা কম্পিটিটিভ এক্সাম হোক, ঠিক আছে, স্পেশালি এসএসসি বলো, এসএসসি বলো, ঠিক আছে। হ্যাঁ, এসএসসির জন্য এসএসসি তে এক্সপেরিয়েন্স বেশি, তো এসএসসির জন্য আমি যদি বলি তাহলে এসএসসি জিডির কথা আমি সর্বপ্রথম বলবো। এখানে 4 সাবজেক্ট হয়, রিজনিং, ম্যাথস, জিকে, জিএস এবং ইংলিশ বা হিন্দি আপনি চুজ করবেন কোনটা আপনি করবেন। আমি রোজগার উইথ অঙ্কিত ইউটিউব চ্যানেল আছে একটা ইনস্টিটিউট, কোচিং ইনস্টিটিউট, তো এখান থেকে আমি বই নিয়েছিলাম, এখান থেকে ক্লাস করেছিলাম। তার সাথে সাথে ফিজিক্স বাল্লা, আপনারা অবশ্যই চিনবেন, ফিজিক্স বাল্লা থেকেও আমি অনলাইন ক্লাস করেছি, পেইড ক্লাস। বই কিনেছি কিন্তু আমি রোজগার উইথ অঙ্কিত তাদেরই বই কিনেছিলাম, RW এর বই। তো আপনারা এটাই করতে পারেন। আপনারা যদি চান যে হিন্দি না চুজ করে ইংলিশ করবেন, তাহলে নিতু ম্যামের একটা ইংলিশ বই আছে, এই বইটা ইউজ করতে পারেন। ম্যাথস এর জন্য যদি আমি বলি, RW যেটা রোজগার উইথ অঙ্কিতের তাদের যদি ক্লাস না করতে চান বা তাদের যদি বই ইউজ না করতে চান, তাহলে ম্যাথস এর জন্য অনেক ভালো আছে আদিত্য রঞ্জন স্যারের, যিনি এক্সাইজ ইন্সপেক্টর আদিত্য রঞ্জন স্যারের ব্রহ্মাস্ত্র বলে একটা বই ম্যাথস এর জন্য, খুব পাওয়ারফুল, খুব বড়িয়া বই এটা। আর ইংলিশের জন্য বললাম নিতু ম্যামের বই। তারপরে আর আপনাদের জন্য জিকে জিএস এর জন্য যদি আমি ভালো একটা বই বলি, তাহলে এটা রোজগার উইথ অঙ্কিতের ইয়েলো বুক বলে একটা বই আছে, আর একটা আছে স্ট্যাটিক জিকের বই। এই দুটা বই পড়লে মানে অনেক কিছু কভার হয়ে যাবে, অনেক কিছু 80% এখান থেকে কভার হয়ে যাবে জিকে জিএস। আর বাকি তো রিজনিং এর জন্য যে কোনো বই করতে পারো। আর নিজেদের প্র্যাকটিস লাগবে, রিজনিং এবং ম্যাথস এই দুটো সাবজেক্ট নিজে যত প্র্যাকটিস করবে এতই ভালো হবে। আহ, এবং মোটামুটি ক্লিয়ার হয়ে গেল প্রিপারেশন নিয়ে, ঠিক আছে। নেক্সট কোয়েকশন থাকবে ফিজিক্যাল এক্সারসাইজ। হ্যাঁ, হ্যাঁ। ফিজিক্যাল এক্সারসাইজ যদি তুমি এখন ডিফেন্সে যদি যেতে চাও, তাহলে তোমার আগে থেকেই তুমি ফিজিক্যাল প্রিপারেশন করো, মানে ডেইলি এরকম না যে আমি 5 কিলোমিটার 6 তোমার কিলোমিটার। ক্ষেত্রে তুমি কতটুকু করেছো, কিভাবে? আমি প্রথম থেকে শুরু করে দিয়েছিলাম ফিজিক্যাল, রোজ 1-2 কিলোমিটার প্রথম। কবে থেকে? 2022-এ, হ্যাঁ 2022 থেকেই আমি প্রথম অগ্নিবীর দিয়েছিলাম কোন ক্লাস? 2022-এ। তখন আমার মানে সেকেন্ড ইয়ার বা শেষ হলো, ডিগ্রিতে মানে গ্রাজুয়েশনে বাস অ্যাডমিশনটা নেব। তখন থেকেই আমি আমার মানে রিটেনের তৈরিও, তার সাথে আমি ফিজিক্যাল প্রিপারেশনও, রোজ মাঠে গেলাম, রোডে গেলাম। বেশি না 1-2 কিলোমিটার আমি আমার কত রানিং সময় করলাম দিনে? দিনে, বেশি না, দিনে 2 ঘন্টা নিজের ফিজিক্যাল মানে ফিটনেসের জন্য দিতে পারো। ঠিক আছে, কারণ তোমার যদি লক্ষ্য থাকে আমি ডিফেন্সে যাবো, তাহলে ডিফেন্সের সবচেয়ে মহত্বপূর্ণ জিনিস নিজের ফিটনেস। তো এটার উপরে তোমার সময় রোজ 2 থেকে 3 ঘন্টা দেওয়াটা আবশ্যক। তো তোমরা দিতে পারো, আমিও সেম দিতাম। আর যখন আমার এক্সাম ক্লিয়ার হলো, তারপরে তো ফিজিক্যাল আমার 3 স্টেজে এসএসসি জিডির এক্সাম এটা হয়, সিলেকশন প্রসেসটা। প্রথম রিটেন, তারপর ফিজিক্যাল, আর থার্ড স্টেজ মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। তো রিটেন ক্লিয়ার করার পর আমি আমার মানে তখন মানে পুরো বাস ফিজিক্যালের জন্য টাইম দিয়েছিলাম। তখন সকালেও আমার 2-3 ঘন্টা মাঠে যেতাম, বিকালেও 2-3 ঘন্টা আমি মাঠে যেতাম, এটাই। লাস্ট তোমার থেকে জানার থাকবে বা হুম। তুমি কি বলতে চাইবে যারা আজকে যারা যুব সমাজ হ্যাঁ, রয়েছে, হ্যাঁ। তাদের উদ্দেশ্যে কি বলবে? এবং আজকের যে তুমি মনে করো তোমার একটা সফলতা অর্জন হয়ে গেছে, ঠিক হুম, আছে, হুম। তুমি চাকরিও পেয়ে গেলে, মাসে একটা স্যালারিও পাবে, ঠিক হুম, আছে, হুম। কিন্তু এই যে তোমার যে সমাজ আছে, সমাজের জন্য তোমার কি প্ল্যানিং রয়েছে ইন ফিউচার? আচ্ছা, সমাজে, সমাজকে নিয়ে তোমার কি স্বপ্ন রয়েছে? হ্যাঁ সমাজে আমি যদি বলি, আমি মনের কথা বলছি, আমার মনের অবশ্যই, কথা। অবশ্যই। হ্যাঁ, আমি এখানে কোনো কিছু না, আমি মন থেকে যেটা বলছি, যে সমাজ মানে আমরা সমাজ বলতে বর্তমান বুঝি না। আমি আমি আমার কথা হুম, হুম। বলছি, আমার ওপিনিয়ন, আমি সমাজ বলতে বর্তমান বুঝি না। যুব সমাজই হচ্ছে সমাজ। আমরা যে যুব যারা আছি, নতুন প্রজন্ম, এরাই হচ্ছে সমাজের মানে মূল চাবিকাঠি বলতে গেলে। যদি মেইন জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাই, তাহলে আজ সমাজ যেরকমই থাক না কেন, মানে আগামীতে সমাজ অনেক ভালো হয়ে যাবে, যদি আমরা যুব যারা মানুষরা আছি, ছেলে মেয়ে, আমার বয়সী আমার ভাই বোনরা, এরা যদি একটা সফল জায়গায় চলে যায়। তো আমি এটাই বলবো, মানে আমি যুব প্রজন্ম যারা আছে আমার মতো অনেক ভাই বোনরা, তাদের একটা মন থেকে একটা টিপস দেবো, মেট্রিক দাও ভালো করে, হায়ার সেকেন্ডারি দাও ভালো করে। অনেকে একটা জিনিস ভাবে যে আমি গ্রাজুয়েশনটা করি, ডিগ্রিটা করি আরামে, ডিগ্রির পরে দেখা যাবে লাইফে কি করবো, কিন্তু না, তখন অনেক দেরি হয়ে যায়, অনেক দেরি হয়ে যায় ডিগ্রি শেষ করা পর্যন্ত। আর আমি এটাই বলবো, 10th-12th দেওয়ার পরেই তুমি তোমার কি বনবে এটা আগে থেকে জেনে রাখো, তোমার গোলটা আগে থেকে ক্লিয়ার মানে হওয়া উচিত। আর 12th পাস আউটের পরেই ডিগ্রির সাথে সাথে তুমি তোমার গোলের জন্য কাম করা শুরু করে দাও। তুমি যাই বলো না কেন, কম্পিটিটিভ এক্সাম হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, তুমি তোমার কাজ তোমার গ্রাজুয়েশনের সাথে সাথে চালিয়ে যাও। তাহলে দেখবে কি অনেক তুমি মানে কিছু বলতে পারো না পারো, 2-3 বছর তোমার কাছে যে এক্সপিরিয়েন্স থাকবে না, এটা মানে অনেকের থেকে তোমাকে অনেক আগিয়ে নিয়ে যাবে। তো এটাই বলবো। আর যদি আমি সমাজের ক্ষেত্রে যদি বলি যে সমাজের জন্য আগামীতে আমি কি করতে পারবো, মানে আমারও তোর স্বপ্ন রয়েছে কি সমাজকে নিয়ে? হ্যাঁ, ধরো আমার গ্রাম অনেক পিছিয়ে আছে। কি কি পিছিয়ে, কোন দিক দিয়ে?
এই চাকরির দিক দিয়ে ধরে নেব, আমি বর্তমান জেনারেশনে আমি আমার গ্রামের প্রথম সরকারি চাকরিতে মানে নিয়োগ হয়েছে আমার, আর ওইটাও ডিফেন্সের মধ্যে। তো আমার এইটাই টার্গেট। আমার বর্তমানে আমার বন্ধুরা যারা গ্রামে আছে তাদেরকে আমি মোটিভেট করি, তাদেরকে গাইড করি, এখনো করছি যে তুই কর, তুই পারবি, যা লাগে মানে কোন জায়গা থেকে প্রিপারেশন করতে হবে, কোন বই ইউজ করতে হবে, সব আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমার বিশ্বাস যে আজ আমি আমার মানে বিহারা ব্রাহ্মণগ্রাম থেকে আমি উঠে এসেছি, সিলেকশন হয়েছে, আগামীতে আমার গ্রাম থেকেই আরো ছেলেরা সিলেকশন হবে, এটা আমার বিশ্বাস। আর শুধু আমি আমার গ্রামের না, আমার এলাকারও যত আমার বন্ধু বান্ধব আছে সবাইকে আমি এটাই চাই যে সবই যেন মানে এগিয়ে যেতে পারে। তো এটাই সমাজের জন্য এটাই করবো, যাতে সবাইকে যেন হেল্প করতে পারি। ঠিক আছে রূপক চক্রবর্তী, তোমাকে ধন্যবাদ তোমার এই মূল্যবান মতামত তুলে ধরার জন্য। যারা দর্শক রয়েছেন, দেখছেন এতক্ষণ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। একটা কথা বলতে চাই, আমরা কথা বলেছি রূপকের সাথে। রূপকের প্রত্যেকের জীবনে ঘাত প্রতিঘাত থাকে, সেই ঘাত প্রতিঘাতকে পিছিয়ে ফেলে এগিয়ে যাওয়াকেই জীবন বলা যায়, জীবনের উদ্দেশ্য। জীবনে অনেক হার আসবে, অনেকে অনেক কিছু বলবে, তুমি এগুলোতে কান দিও না, তুমি তোমার গোলের দিকে এগিয়ে যাও। নিজের লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই আপনার লক্ষ্যে উপস্থিত হতে পারবেন। সেটাই একটা প্রবাদ বাক্য আছে যে ইচ্ছে থাকলে উপায় হয়। সেটাই, যার যে লক্ষ্য সেই লক্ষ্য কে সামনে রেখে এগিয়ে চলুন। নিশ্চয় হতে পারে 1-2 দিন দেরি হতে পারে, কিন্তু অবশ্যই সেই জায়গায় গিয়ে উপস্থিত হতে পারবেন। সেটাই হচ্ছে শেষ কথা। এবং আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে তখন থেকে থাকার জন্য।